আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসটি। তো আজকে আমরা পাঠ করতে চলেছি ১৯তম পর্ব। এর আগে আমাদের ১৮টি পর্ব প্রকাশিত হয়েছে। আপনারা যারা দেয়াল বইয়ের অডিও বুকটি শুনতে চান তারা আমাদের চ্যানেলে ঘুরে বাকি ১৮টি পর্ব শুনবেন। তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমরা আজকে ১৯তম পর্ব পড়তে শুরু করছি। আমরা সরাসরি ১৯তম পর্বে চলে গেলাম। মুক্তি পাওয়া শফিক কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করে, যেমন এক ছড়া কলা কিনে সর্বসাধারণে কলা বিতরণ শেষে সে তার মাকে দেখার জন্য বাহাদুরবাদ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। ট্রেন চালু হওয়া মাত্র মনে পড়ে যে তার মা ঢাকায় আদর্শলিপি প্রেসের দোতলায় থাকেন। ক্লান্ত শফিক ট্রেন থেকে নামার চেষ্টা করে না। সে ট্রেনের জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পুলিশ হেডকোয়ার্টারে এক কামরায় সে বসে আছে। তার সামনে কাঠের কালো রঙের একটা খালি চেয়ারের হাতলে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। মা ঘুঘু তার ২ বাচ্চাকে নিয়ে বসে আছে। বাচ্চা দুটি কাঁদছে। মা ঘুঘু ইংরেজিতে বলছে, বেবি ডোন্ট নট ক্রাই। শফিকের মা আদর্শলিপি প্রেসের দোতলায় নেই, তিনি আছেন অবন্তীদের বাড়িতে। শফিকের গ্রেপ্তার হওয়ার পর প্রেসের লোকজনই তাকে এই বাড়িতে রেখে গেছে। অবন্তী তাকে নিজের শোবার ঘরে রেখেছে, তার জন্য আলাদা খাট পাতা হয়েছে। শফিকের মা অবন্তীকে ডাকেন নীলু। নীলু তার একমাত্র মেয়ে, যে ৭ বছর বয়সে পুকুরে ডুবে মারা গেছে। অবন্তী তার নতুন নামকরণ সহজভাবেই নিয়েছে। তাকে নীলু ডাকলে সে সহজভাবেই জি বলছে। সে বলছে, জি খালা, কিছু লাগবে? অবন্তীকে হতভম্ব করে রাত ৩টায় শফিক সত্যি সত্যি উপস্থিত হলো। অবন্তী মনে মনে বলল, ও গড, ও গড, ও গড। সে রাতে অবন্তী তার মাকে দীর্ঘ চিঠি লিখল। মা, যত দিন যাচ্ছে আমি ততই দিশাহারা হচ্ছি। আমি কখনোই অদৃষ্টবাদী ছিলাম না, এখন অদৃষ্টবাদী হয়েছি। আমার মনে হচ্ছে আমরা সবাই বিশেষ একজনের খেলার পুতুল ছাড়া আর কিছুই না। কেন তিনি আমাদের নিয়ে খেলছেন আমি না ঠিক জানি না, আমার জানতে ইচ্ছে করে। এই পর্যন্ত লিখে অবন্তী চিঠি ছিঁড়ে কুচি কুচি করল। মাকে এই ধরনের চিঠি লেখা আসলে অর্থহীন। তার নর্তকী মা বিষয়টা বুঝবে না। তার মার জগৎ আলো ঝলমল গান বাজনা এবং নৃত্যের জগৎ, ৭ কোর্স লাঞ্চ, ১১ কোর্সের ডিনারের জগৎ। ডিনারের আগে তিনি ওয়াইনের গ্লাসে রেড ওয়াইন ঢালবেন, গ্লাসে চুমুক দিয়ে বলবেন, বাহ, এই ড্রাই ওয়াইনের কি চমৎকার ফ্রুটি ফ্লেভার। আনন্দে তার মুখ ছলমল করে উঠবে। এতে দূষণীয় কিছু নেই। সব মানুষের আনন্দ আহরণ প্রক্রিয়া এক না। দরজায় ধাক্কার শব্দ অবন্তী চমকে ঘড়ির দিকে তাকালো। রাত ১:২৫ বাজে। এত রাত্রে কে তার দরজায় ধাক্কাচ্ছে? বাড়িতে মানুষ বলতে আর একজন আছে, শফিক স্যার। তিনি এত রাত্রে কেন দরজা ধাক্কাবেন? কোনো সমস্যা? অবন্তী দরজা খুলল। শফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পার্কিন্স রোগীর মতো তার হাত কাঁপছে। অবন্তী বলল, স্যার, কোনো সমস্যা? শফিক বলল, তুমি সদর দরজা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। এত রাতে বাইরে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? শফিক বিড়বিড় করে বলল, চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকবো। আমার খুব অস্থির লাগছে। মাথার ভেতর পাগলা ঘন্টি বাজতে শুরু করেছে। এখন আসতে বাজছে, পরে জোরে বাজবে। অবন্তী বলল, আপনার সব কথা হেয়ালির মতো লাগে। কি ঘটনা একটু পরিষ্কার করে বলুন তো। শফিক বলল, জেলখানায় আমি একবার পাগলা ঘন্টি শুনেছিলাম, এই ঘন্টি আবার বাজছে, ভয়ঙ্কর কিছু ঘটবে। অবন্তী বলল, আপনি চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকলে কি ঘন্টা বাজা বন্ধ হবে?
শফিক বলল, তা জানি না, তবে শরীরের জ্বলনি কমবে। শরীরের জ্বলনি কমবে তা কিভাবে বুঝলেন? শফিক বলল, আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজলে জ্বলনি কমবে। অবন্তী বলল, বৃষ্টিতে ভিজতে চাইলে বাড়ির ছাদে চলে যান, চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকতে হবে কেন? শফিক ক্লান্ত গলায় বলল, সেখানে আমার সঙ্গে কালা পাহাড় থাকবে, সে আমাকে ঘিরে চক্কর দিবে। অবন্তী, আমি যাই। অবন্তী বলল, যান, বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে ফিরে আসুন। আপনার মা যেমন মানসিক রোগী, আপনিও তাই। আপনাদের দুজনেরই ভালো চিকিৎসার প্রয়োজন। ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের বেঞ্চে কুণ্ডুলি পাকিয়ে শফিক শুয়ে আছে। সে আছে আধো ঘুম আধো জাগরণে। তার গায়ে বৃষ্টি পড়ছে কি পড়ছে না তাও সে জানে না। কালো পাহাড় তাকে ঘিরে সত্যি সত্যি পাক খাচ্ছে, মাঝে মাঝে ঘর শব্দ করছে। কালো পাহাড় যতবার এই ধরনের শব্দ করছে ততবারই শফিক মাথা তুলে বলছে, চুপ করে থাক, কোনো কথা না। ছাদে প্লাস্টিকের চেয়ারে অবন্তী বসে আছে, সেও ভিজছে। অবন্তী ঠিক করলো, সারা রাত যদি বৃষ্টি হয় সে সারা রাতই ছাদের চেয়ারে বসে ভিজবে। প্রহসনের এক বিচার শুরু হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মামলার নাম রাষ্ট্র বনাম মেজর জলিল গং। কর্নেল তাহের সহ অভিযুক্ত মোট 33 জন। এর মধ্যে রহস্য মানব হিসেবে খ্যাত সিরাজুল আলম খান পলাতক। মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার। মুক্তিযুদ্ধের পুরো সময়টাই বাঙালি অফিসার বাংলাদেশেই ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান না করে পাকিস্তান সেনাবাহিনীর খেদমত করে গেছেন। মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি, আপনার মতো ক্ষুদ্র মানুষ দেখিনি। কর্নেল তাহেরের বক্তব্য শুনে আদালতে হাসির হল্লা ওঠে। কর্নেল তাহের তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগ অস্বীকার করেননি, যেমন বৈপ্লবী সৈনিক সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা। অভিযুক্ত আসামিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। 17 জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সবাই ধরে নেয় এ আদেশ কখনোই কার্যকর হবে না। বীরোত্তম খেতাবধারী একজন সেক্টর কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন, তাকে ফাঁসিতে ঝুলানো যায় না। রায় ঘোষণার পরের দিনই ফাঁসির মঞ্চ ঠিকঠাক করা শুরু হয়। খবর শুনে হতভম্ব তাহের পত্নী লুৎফা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা আবেদন করেন। কর্নেল তাহের প্রাণভিক্ষার আবেদনে রাজি হবেন না তা লুৎফা তাহের ভালো মতোই জানতেন। 20 জুলাই ক্ষমার আবেদন নাকচ করা হয়। পরদিনই তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সাংবাদিক লিভ সুলজের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে লুৎফা তাহেরের একটা চিঠি আছে। এই চিঠিতে তিনি কর্নেল তাহেরের জীবনের শেষ কয়েক ঘন্টার মর্মভেদী বর্ণনা দেন। এই চিঠি পড়ে অশ্রুরোধ করা কোনো বাংলাদেশি মানুষের পক্ষেই সম্ভব না। 20 জুলাই 1976 বিকালে তাহেরকে জানানো হয় যে 21 তারিখ সকালে তার মৃত্যুর দণ্ডাদেশ কার্যকর করা হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলবীকে আনা হয়। সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে। তাহের বলেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো। তিনি একবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হলো। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল। সময়টা জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন, তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলেই তার সাহায্যে এগিয়ে এলো। সকলকে মানা করে দিয়ে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তার গোসলের পর অন্যদের তিনি তার জন্য চা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন। তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট জুতো ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন। তারপর উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন এবং সিগারেট টানলেন। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, তোমরা এমন মনমরা হয়ে পড়েছ কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না।
তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বললেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর তাহের জিজ্ঞেস করলেন, আরও কিছু কি সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তিনি তখন বললেন, তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির উপর একটি কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমি প্রস্তুত, সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাজটি আহরণ করে দড়িটা তার গলায় নিজেই পরে নিলেন এবং তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। মৃত্যুর কয়েক মিনিট আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী এবং মহাবীর ভাইদের উদ্দেশ্যে বললেন, এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? রাষ্ট্রীয় হত্যা দীর্ঘ ৩৫ বছর পর হাইকোর্টে এক রিট পিটিশন করা হয়। পিটিশনে বলা হয় কর্নেল তাহেরের বিচার ছিল অবৈধ। হাইকোর্ট রিট পিটিশন আমল নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মহামান্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার রায়ে বলেন, 22 মার্চ 2011 তাহের এবং তার সহযোগিতার বিচার অবৈধ। তাহেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াকে তাহের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। রায়ে বলা হয়, জেনারেল জিয়া বেঁচে থাকলে তাহের হত্যাকাণ্ডের জন্য তার বিচার হতো। বাংলাদেশের আইন মৃত অপরাধীর বিচারের বিধান নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। অবন্তীর মার লেখা চিঠি। হ্যালো সুইটি পাই। মা, আমি কি তোমাকে গত মাসে চিঠি দিয়েছি? কেন জানি মনে হচ্ছে ভুলে গেছি। তোমার বাবাকে নিয়ে যে ঝামেলায় পড়েছি তাতে সব কিছু ভুলে পাগল হয়ে যাওয়া সম্ভব। তোমার বাবার শরীর সামান্য সেরেছে, এতেই সে নানান ঝামেলা শুরু করেছে। তার ঝামেলা শুনলে তোমারও পিত্তি চলে যাবে। আমি একজন বয়ফ্রেন্ড নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আমার পরিকল্পনা দুজন সমুদ্রের পাড়ে কিছু সময় কাটাবো, তারপর ডিনার করব। রনিও রাতে থেকে যাবে। পরদিন ভোরে আমরা যাব মিশিনিতে ভিলেজ ফেয়ারে। তোমার বাবা নানান ঝামেলা শুরু করলো। তার কথা রনিও রাতে থাকতে পারবে না। ভাবটা এমন যে আমি এখনও তোমার বাবার বিবাহিত স্ত্রী। তোমার বাবার হইচই চিৎকার বাড়তেই থাকলো। এক পর্যায়ে সে একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারলো। অ্যান্টিক চাইনিজ মিং সময়ের ফুলদানি আমি কিনেছিলাম $3000 দিয়ে। চোখের সামনে জিনিস ভেঙে চুরমার। আমি তোমার বাবাকে বললাম, গেট লস্ট, আর এক মুহূর্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা ব্যাগ হাতে গটগট করে বের হয়ে গেল। বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটানোটা সে নষ্ট করে দিয়ে গেল। যাই হোক, আমার এই বয়ফ্রেন্ড সম্পর্কে তোমাকে বলি। তার একটা কফি শপ আছে। কফি শপের নাম নিন্নি ব্ল্যাক। তার প্রধান শখ হলো ঘোড়ায় চড়া। তার 3টা ঘোড়া আছে। রনিওর পাল্লায় পড়ে আমাকেও ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। তার গলায় পুরোপুরি ঝুলে পড়ার কথা এখনও ভাবছি না, তবে আমরা একসঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছি। সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে সে থাকে, এটাই সমস্যা। বিশাল ভিলায় থেকে আমার অভ্যাস হয়ে গেছে। রনিওর সঙ্গে বাস করলে নিশিরাতে ভিলার বারান্দা থেকে সমুদ্র দেখার আনন্দটা থেকে বঞ্চিত হব। সব কিছু তো আর একসঙ্গে হয় না। রনিওর সঙ্গে আমার কিছু মতপার্থক্য আছে। যেমন সে সি ফুড পছন্দ করে না, কিন্তু আমি হচ্ছি সি ফুড লাভার। তার লাল রং পছন্দ, আর আমার অপছন্দের রং হচ্ছে লাল। রনিওর অ্যাপার্টমেন্টের পর্দার রং লাল, কার্পেটের রং লাল। আমি তাকে পর্দা ও কার্পেট বদলাতে বলেছি, সে রাজি হচ্ছে না। কি করি বলো তো, একটা বুদ্ধি দাও। তোমার খবর বলো। তোমাকে আমি টিকিট অনেক আগেই পাঠিয়েছি, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে স্পেন। তুমি জানিয়েছো তোমার পাসপোর্ট নেই বলে আসতে পারছো না। তোমার দেশে পাসপোর্ট পাওয়া কি অতি জটিল বিষয়? প্রয়োজনে পাসপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্রাইব দাও। পৃথিবীর সব দেশে সব সময় সব পরিস্থিতিতে টাকা কথা বলে। তোমার দেশে তো তার ব্যতিক্রম হওয়ার কারণ দেখি না। তোমার বয়স হয়েছে, এই বয়সে তোমার বয়ফ্রেন্ড দরকার। অনেকের সঙ্গে মিশে পছন্দের ছেলে খুঁজে বের করো। তোমার এই অনুসন্ধানে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় একটা বাড়িতে একা বাস করছো, আমিও তাই। এই দিক দিয়ে তোমার সঙ্গে আমার কিছুটা মিলও আছে। আমাকে চিঠি শেষ করতে হচ্ছে। আমি তোমার বাবার গলা শুনতে পাচ্ছি। কতটা নির্লজ্জ দেখো, আবার ফিরে এসেছে। দেখো তার কি অবস্থা করি।
ইতি তোমার মা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ করছি আজকের পর্ব। আগামী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা ইতিমধ্যে দেয়ালের 19টি পর্ব প্রকাশিত করেছি। তো আগামীতে আমাদের 20তম পর্ব প্রকাশিত হবে এবং সেটাই হবে আমাদের দেয়ালের শেষ পর্ব। তো আপনাদের সকলকে দেয়ালের শেষ পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।